ফেব্রুয়ারি মাস, তাই ক্লাসের শুরুতেই শ্রদ্ধা করে স্মরণ করছি 1952 সালের সকল ভাষা শহীদদের। তো তোমরা সবাই ভাষা আন্দোলন সম্পর্কে জানো, তারপরও সংক্ষেপে আমি ভাষা আন্দোলন সম্পর্কে কয়েকটা কথা বলব। আমরা জানি যে 1957 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মাধ্যমে বাংলার স্বাধীনতা হস্তগত হয়। তারপর টানা 200 বছর ব্রিটিশরা আমাদের শাসন শোষণ করেন এবং 1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ বিভাগ হয়, সৃষ্টি হয় ভারত এবং পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের। তো পাকিস্তানের দুটি অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান আর একটা পশ্চিম পাকিস্তান। তো এই পূর্ব পাকিস্তান যেটা বর্তমান বাংলাদেশ, তো এই পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভিতরে প্রায় 2000 কিলোমিটারের দূরত্ব ছিল। তো এই পশ্চিমা পাকিস্তানি যে শাসক, সেই শাসকেরা আমাদের শাসন করত এবং শোষণ করত। তো এই শাসন শোষণের বা এই যে অত্যাচারের প্রথম আঘাতটাই আসে আমাদের ভাষার উপর, অর্থাৎ পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠী পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে করতে চাইল, অর্থাৎ উর্দুকে রাষ্ট্রভাষা করতে চাইল। এটা আমাদের পূর্ব পাকিস্তান অর্থাৎ পূর্ব বাংলার যে জনগণ ছিল সেটা তারা মেনে নেয়নি। তারা অধিকার আদায়ের জন্য সোচ্চার হয়েছে এবং তারা প্রতিবাদ করেছে এবং সেই প্রতিবাদের দাবিতে তারা রাজপথে নেমেছে। তারা 144 ধারা ভঙ্গ করেছে, রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগান নিয়ে, এই দাবিতে। তো রাষ্ট্রভাষা বাংলা চাই এই স্লোগানে তারা যখন আন্দোলন করেছে, তারা যখন রাজপথে নেমেছে, তো 144 ধারা ভঙ্গ করার অপরাধে তাদের উপর গুলি বর্ষিত হয়েছে, গুলি বর্ষণ করেছে পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠীরা। তো তার ফলে শহীদ হয়েছে সালাম, রফিক, বরকত, জব্বার সহ আরো অনেক ভাষা শহীদ। তো এই যে সংগ্রাম, এই সংগ্রামের মাধ্যমে, এই আন্দোলনের মাধ্যমেই আমরা পেয়েছিলাম মাতৃভাষা হিসেবে বাংলাকে। তো এই যে 21-এর যে রক্তাক্ত রাজপথ বা এই যে 21-এর যে রক্তাক্ত রাজপথ ধরেই পরবর্তী বাঙালি যে আন্দোলন সংগ্রাম, সেই আন্দোলন সংগ্রামের সফলতা এসেছে। এই কারণে 21কে বা 1952 সালের ভাষা আন্দোলনকে আমাদের চেতনার রঙও বলা যায়। এই যে সংগ্রামী চেতনা, 52 সালের যে অধিকার আদায়ের যে সংগ্রামী চেতনা, এই সংগ্রামী চেতনা পরবর্তীতে 1962 খ্রিস্টাব্দের ছাত্র আন্দোলন, 66 6 দফা, 1969-এর গণঅভ্যুত্থান এবং তারপর আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধ, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে, আমাদের উদ্বুদ্ধ করেছে, আমাদের অধিকার আদায়ের সম্পর্কে আমাদের সচেতন করেছে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে আমাদের সাহায্য করেছে। তো প্রথমে আমরা তাহলে একটু হচ্ছে ভাষা আন্দোলন সম্পর্কে জেনে নিলাম, 21 সম্পর্কে একটু জেনে নিলাম। এরপর আমরা আজকে আমাদের মূল পাঠে প্রবেশ করব। তো আজকে আমরা যে কবিতাটা পড়ব সেই কবিতাটার নাম ফেব্রুয়ারি 1969 এবং এটার লেখক কবি শামসুর রহমান। তো দেখো আজকে আমরা পড়ব ফেব্রুয়ারি 1969। তো কোনো কবিতা শুরু করার আগে অর্থাৎ মূল পাঠ শুরু করার আগে আমাদের খুব ভালোভাবে কবি পরিচিতি সম্পর্কে জেনে নিতে হয়। তো আমরা এখন কবি শামসুর রহমান সম্পর্কে জানবো। কবি শামসুর রহমান সম্পর্কে আমরা কি জানবো? আমরা জানি যে কোনো কবি পরিচিতি পড়তে গেলে তার জন্ম, তার পেশাগত জীবন, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এবং তার মৃত্যু সম্পর্কে আমাদের জেনে নিতে হয়। চারটা জিনিস খুব ভালোভাবে আমাদের জেনে নিতে হয়। তো প্রথমে আমরা কবি শামসুর রহমানের জন্ম সম্পর্কে জানবো। কবি শামসুর রহমান 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর ঢাকায় জন্মগ্রহণ করেন। ভালোভাবে খেয়াল করো, 1929 খ্রিস্টাব্দের 23 অক্টোবর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন এবং তিনি কর্মজীবনে একজন সাংবাদিক ছিলেন, অর্থাৎ তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি দৈনিক মর্নিং নিউজ পত্রিকায় প্রথম যোগদান করেন সাংবাদিক হিসেবে এবং পরবর্তীতে দৈনিক পাকিস্তান পত্রিকায় যোগদান করেন। তাহলে খেয়াল করে তার পেশাগত জীবন সম্পর্কে জানলাম, তিনি পেশাগত জীবনে একজন সাংবাদিক ছিলেন। এরপর আমরা তার উল্লেখযোগ্য সাহিত্য কর্মগুলো সম্পর্কে জানব।
তিনি মূলত কবি ছিলেন, অর্থাৎ কবিতা লিখেছেন। তিনি দেশপ্রেমের কথা বলেছেন, তিনি অধিকার সচেতনতার কথা বলেছেন, তিনি গণতন্ত্রের কথা বলেছেন তার কবিতায় উঠে এসেছে মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন প্রভৃতি দিকগুলো। তাহলে খেয়াল করো যে তার যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আছে, সেই কাব্যগ্রন্থগুলোর ভিতরে আছে বন্দি শিবির থেকে, প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, বিধ্বস্ত নীলিমা, রৌদ্রকরটিতে, নিজ বাসভূমে প্রভৃতি। তো এই যে কাব্যগ্রন্থ ছাড়াও তিনি বিভিন্ন অনুবাদ সাহিত্য, শিশুতোষ গ্রন্থ, গল্প এবং উপন্যাসও রচনা করেছেন এবং তার বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি আদমজী পুরস্কার, 21শে পদক, স্বাধীনতা পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। তাহলে আমাদের উল্লেখযোগ্য সাহিত্যকর্মগুলো সম্পর্কে জেনে নিলাম এবং এবার আমরা তার মৃত্যু সম্পর্কে জানব। কবি শামসুর রহমান 2006 খ্রিস্টাব্দে 17ই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। তাহলে আমরা কবি শামসুর রহমানের জন্ম, পেশাগত জীবন, তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এবং তার মৃত্যু সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা ফেব্রুয়ারি 1969 কবিতা সম্পর্কে একটু জানবো এই কবিতাটা কোথা থেকে নেওয়া হয়েছে, এই কবিতাটার মূল ভাব বা মূল বক্তব্যটা কি। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কবির নিজ বাসভূমে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এবং এই কবিতাটা ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে দেশপ্রেম, গণজাগরণের কথা উঠে এসেছে বা ফুটে উঠেছে। প্রথমেই আমি তোমাদের 21-এর কথা বলেছি, 21শে ফেব্রুয়ারির কথা বলেছি, তাই না? ভাষা আন্দোলনের কথা বলেছি। তো এই যে 21-এর চেতনা আমাদের পরবর্তী আন্দোলন সংগ্রামের সফলতা এনেছে বা 21-এর রক্তাক্ত পথ ধরে বাঙালির পরবর্তী আন্দোলন সংগ্রামের সফলতা। এই কারণে 21কে বলা 21 বাঙালির চেতনার রং হয়ে উঠেছে, তাই না? তো এই কবিতাটি 1969-এর গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত, অর্থাৎ গণ অভ্যুত্থানে কিভাবে সেই 21-এর চেতনা বাঙালিকে জাগরিত করেছিল, উদ্বুদ্ধ করেছিল, গণজাগরণের সৃষ্টি করেছিল। সেই 21-এর সেই গণ আন্দোলন কিভাবে 1969-এ গণ আন্দোলনের রূপ নিয়েছিল, গণজাগরণের রূপ নিয়েছিল, সেটাই কিন্তু এই কবিতার মূল বিষয়। অর্থাৎ এই কবিতাটিতে কবি দেখেছে যে 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 21শে বা 52 সালের আমাদের যে চেতনা বা 52 সালের যে সংগ্রামী চেতনা, সেটা কিভাবে পরবর্তী আন্দোলন সংগ্রামে এটা গণজাগরণ সৃষ্টি করেছে, সেটাই এই কবিতার মূল বক্তব্য আছে, মর্মার্থ। তো দেখো 1969 সালে কি হয়েছিল সেটা আমাদের একটু জানতে হবে। 1969 সালে যে তৎকালীন যে সামরিক শাসন অর্থাৎ আইয়ুব খানের সামরিক শাসন, স্বৈরতান্ত্রিক শাসন, অন্যায়, অত্যাচার, জুলুম, নিপীড়ন, শোষণ এসবের বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়েছিল। তারা অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছিল। ছাত্রদের 11 দফা এবং 1966 সালের 6 দফার ফলশ্রুতিতে এই যে আইয়ুব খানের যে সামরিক শাসন বা শাসন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছিল এই 11 দফা এবং 6 দফার মাধ্যমে। অর্থাৎ সেই 1952 সালের ভাষা আন্দোলনে যে সংগ্রামী চেতনার মনোভাব বাঙালির হয়েছিল, সেই সংগ্রামী চেতনা একটু একটু করে লালন করতে 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 মানুষ অধিকার সচেতন হতে হতে সেই 62 শিক্ষা আন্দোলন, ছাত্র আন্দোলন এবং 66 6 দফা এভাবে এগোতে এগোতে আস্তে আস্তে 1969-এ ওই সরকার পতনের যে গণ আন্দোলন বা গণজাগরণের সৃষ্টি হয়েছিল। রাজপথে নেমেছিল কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ, নেমেছিল সর্বপেশার সর্বশ্রেণীর লোক এবং এই 1969-এ নিজেদের অধিকার আদায়ের জন্য প্রাণ দিতে হয়েছিল শহীদ আসাদ, মতিউর, রুস্তম প্রমুখ শহীদদের। তাহলে আমরা কি জানলাম যে ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে 1969-এর প্রেক্ষাপটে ফেব্রুয়ারির চেতনাকেই দেখানো হয়েছে। অর্থাৎ ফেব্রুয়ারির যে সংগ্রামী চেতনা, সেই সংগ্রামী চেতনা 1969-এ কিভাবে ফেটে পড়েছে সাধারণ জনগণের মাঝখানে, সেটাই কিন্তু এই কবিতাতে। তাহলে চলো এবার আমরা কবিতার মূল যে পাঠ, সেই মূল পাঠটা আমরা পড়ব। তো ফেব্রুয়ারি 1969 এই যে কবিতাটা, এটা একটা গদ্য ছন্দে লেখা। তো যার কাছে বই আছে তোমরা বইটা বার করো, আর যার কাছে বই নেই সে মনোযোগ সহকারে আমার কথা শোনো। তাহলে দেখো, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে,
কেমন নিবিড় হয়ে, কখনো মিছিলে, কখনো বা একা হেঁটে যেতে যেতে মনে হয় ফুল নয়, ওরা শহীদের ঝলসিত রক্তের বুদবুদ, শ্রুতিগন্ধে ভরপুর। তাহলে খেয়াল করো কবি কি বলছে, আবার ফুটেছে দেখো কৃষ্ণচূড়া থরে থরে শহরের পথে, অর্থাৎ শহরে কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, অর্থাৎ কৃষ্ণচূড়া ফুল লাল টকটকে, তাই না? শহরের পথে পথে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে, নিবিড় হয়ে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। তো কবি কখনো একা হাঁটতে হাঁটতে, আবার কখনো মিছিলে যেতে যেতে দেখেছে ওরা আসলে যেন ফুল নয়, ওরা শহীদের ঝলকিত রক্তের বুদবুদ, স্মৃতিগন্ধে ভরপুর। অর্থাৎ এই যে কৃষ্ণচূড়ার লাল টকটকে রক্ত, এই কৃষ্ণচূড়ার লাল টকটকে যে রং, এই রং যেন ওই 1952 সালের ভাষা শহীদের রক্ত, অর্থাৎ এগুলো স্মৃতিগন্ধে ভরপুর, কৃষি স্মৃতিগন্ধে ভরপুর, ওই 1952 সালের ভাষা আন্দোলনের রক্তে ভরপুর, তাই না? তাহলে কৃষ্ণচূড়াকে বা কবি কৃষ্ণচূড়ার লালের ভিতরে কি দেখতে পাচ্ছে? কৃষ্ণচূড়ার লাল রঙের ভিতরে কবি সংগ্রামী চেতনা দেখতে পাচ্ছে, অর্থাৎ 52 সালের ভাষার জন্য আত্ম উৎসর্গকারী শহীদের রক্ত, এই শহীদের রক্ত কিন্তু দেখতে পাচ্ছে ওই কৃষ্ণচূড়া ফুলের ভিতরে। এরপরে খেয়াল করো, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকাল সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। তাহলে খেয়াল করো, 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং। তাহলে এখানে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, এই যে লাইনটা খুব গুরুত্বপূর্ণ একটা লাইন। আমরা প্রথমেই জেনেছি যে 1952 সালে ভাষার দাবিতে আমাদের বাংলার ছাত্র সমাজ এবং জনতা তারা রাজপথে নেমেছে, 144 ধারা ভঙ্গ করার অপরাধে তাদের উপর গুলি বর্ষিত হয়েছে, এবং সালাম, রফিক, বরকত, জব্বার প্রমুখ ভাষার জন্য শহীদ হয়েছে, এবং তাদের যে আত্মত্যাগ, তাদের যে রক্ত, সেই রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের ভাষাকে, তাই না? এবং এই যে রক্তাক্ত রাজপথ, 1952 সালের যে রক্তাক্ত রাজপথ, এই রক্তাক্ত পথ ধরেই বাঙালির পরবর্তী আন্দোলন সংগ্রামের সফলতা এসেছে। এই কারণে 21-কে আমাদের চেতনার রং, অর্থাৎ 21 হয়ে উঠেছে আমাদের চেতনার রং। তো দেখো এই কারণে বলা হচ্ছে 21-এর কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রং, তাই না? অর্থাৎ 21-এর কৃষ্ণচূড়া তার মানে কি? সেই 21শে ফেব্রুয়ারির সেই যে ভাষা আন্দোলন, সেই যে রক্তের রং, সেটা হচ্ছে কি? সেটা আমাদের চেতনারই রং, সেটা আমাদের পরবর্তীতে আমাদের উদ্বুদ্ধ করেছে, আমাদের অনুপ্রাণিত করেছে, আমাদের স্মৃতিতে, আমাদের মননে, আমাদের জ্ঞানে, আমাদের সমগ্র সত্তায় জুড়ে আছে সেই রং। এ রঙের বিপরীতে আছে অন্য রং, যে রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে, তাই না? তাহলে খেয়াল করো, এই রঙের বিপরীতে, অর্থাৎ এই যে রং 21-এর যে চেতনার রং, সেটা হচ্ছে কি? একটা লাল রং, রক্তের রং, তাই না? একটা গণতান্ত্রিক রং, সেখানে অধিকার আদায়ের বা অধিকার সচেতনতার রং। এই রঙের বিপরীতে আছে অন্য রং, এই রঙের বিপরীতে অন্য রং, সে কোনটা? এটা হচ্ছে সামন্ততান্ত্রিক দিক, অর্থাৎ সে রং কালো। অর্থাৎ এই যে রং বলতে কি বোঝানো হচ্ছে? পাকিস্তানি শাসকদের হীন শাসন, এই যে পাকিস্তানি শাসকদের হীন শাসন বা এই যে সামন্ততান্ত্রিক দিক, এটা হচ্ছে কি? এটাই অন্য রং, তাই না? এ রং লাগে না ভালো চোখে, যে রং সন্ত্রাস আনে, অর্থাৎ এই রং আমাদের চোখে ভালো লাগে না, এই রং আমাদের চোখে বা কি করে? এই রং সন্ত্রাস আনে প্রাত্যহিকতায় আমাদের মনে সকালে সন্ধ্যায়, এখন সে রঙে ছেয়ে গেছে পথ ঘাট, সারা দেশ ঘাতকের অশুভ আস্তানা। অর্থাৎ এই যে অন্য রং, অর্থাৎ চেতনার বিপরীতে যে কালো রং, যে খারাপ যে রংটা আছে, সেই রঙে আমাদের পথ ঘাট, সারা দেশ ছেয়ে গেছে, তাই না? ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে দেশ। তো এখানে ঘাতকের অশুভ আস্তানা, এখানে ঘাতক বলতে কি বোঝানো হয়েছে? পাকিস্তানি শাসক গোষ্ঠীকে বোঝানো হয়েছে। অর্থাৎ তখন পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান কি হয়েছে? ওই পশ্চিমা পাকিস্তানিদের অশুভ আস্তানায় পরিণত হয়েছে। তারা আমাদের বিভিন্নভাবে শাসন করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, আমাদের অধিকারকে তারা খর্ব করেছে, তাই না? তো খেয়াল করো, এই কবিতাটা প্রথমে বলেছি যে 1969 সালের প্রেক্ষাপটে রচিত।
তাহলে খেয়াল করো, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলণ্ঠিত ঘাতকের রাস্তা নাই, কেউ মরা, কেউ আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া, চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। তাহলে খেয়াল করো, প্রথমে কি করেছে, যে কবি কি বলেছেন, যে আমাদের তৎকালীন মানে আমাদের পূর্ব বাংলা বা পূর্ব পাকিস্তান ঘাতকের অশুভ আস্তানায় পরিণত হয়েছে এবং ঘাতকেরা আমাদের শাসন শোষণ নিপীড়ন করেছে। ঠিক তার পরবর্তীতে কি বলছে খেয়াল করো, আমি আর আমার মতোই বহু লোক রাত্রি দিন ভুলুণ্ঠিত ঘাতকের আস্তানায়, কেউ বা মরা, আধমরা, কেউ বা ভীষণ জেদি দারুণ বিপ্লবে ফেটে পড়া। অর্থাৎ এই যে ঘাতকের আস্তানায়, যে ঘাতকের যে আঘাত, অত্যাচার, শাসন শোষণ নিপীড়নে কেউ মৃত্যুবরণ করেছে, কেউ বা আধমরা, আবার কেউ বা অধিকার সচেতন হয়েছে, কেউ বা জেদি অর্থাৎ ফেটে পড়েছে বিপ্লবে, তারা আন্দোলন করেছে, তারা সংগ্রাম করেছে নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে। চতুর্দিকে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। অর্থাৎ চারিদিকে যে মানবিক বাগান বা কমল বন তছনছ হচ্ছে। কখনকার কথা, সেই 1969 সালের কথা। তো এখানে দেখো, মানবিক বাগান বা কমল বন বলতে কি বোঝানো হচ্ছে? মানবিক বাগান অর্থাৎ মানবিকতা, সুন্দর ও কল্যাণের জগৎ। তাহলে এই যে মানবিকতা, সুন্দর বা কল্যাণের জগৎ, এটাকে কি বলা হয়? মানবিক বাগান। তো এই যে মানবিক বাগান, কমল বন হচ্ছে তছনছ। কেন মানবিক বাগান বা কমল বন তছনছ হচ্ছে? ঘাতকের আস্তানায় ভুলুণ্ঠিত হচ্ছে মানুষ। অর্থাৎ এই যে পাকিস্তানি শাসক গোষ্ঠী বা সামন্ততান্ত্রিক যে শাসক গোষ্ঠী, তাদের অত্যাচারে, তাদের নিপীড়নে মানবিক বাগান, কমল বন তছনছ হয়ে যাচ্ছে। তাই বুঝি 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ, বরকত বুক পাতে ঘাতকের সম্মুখ থাবায়। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে ভালোভাবে খেয়াল করো, এখানে আমি উপরের লাইনগুলোর অর্থ করে যাই, দেখো। তাহলে তাই বুঝি 1969-এও আবার সালাম নামে রাজপথে শূন্যে তোলে ফ্লাগ। তাহলে খেয়াল করো কি বলছে, যে মানবিক বাগান ভুলুণ্ঠিত হয়েছে, আমাদের অধিকার খর্ব হয়েছে, কমলবন তছনছ হয়েছে, কেউ আধমরা, কেউ মৃত্যুবরণ করেছে, তাই না? এই কারণেই আবার এই যে শাসন শোষণ অত্যাচারের বিরুদ্ধে 1969-এও সালাম আবার রাজপথে নেমেছে, শূন্যে তোলে ফ্লাগ। অর্থাৎ শূন্যে ফ্লাগ তুলে সালাম আবারও রাজপথে নেমেছে। অর্থাৎ 1952 সালের যে সংগ্রামী চেতনা, যে সালাম, রফিক, বরকত, জব্বার যে ভাষার জন্য জীবন দান করেছিলেন, সেই সালামের যে চেতনা, সেই চেতনা সমগ্র বাঙালির ভিতরে যেন প্রবাহিত হয়েছে। সমগ্র বাঙালি 1969-এর ওই আইয়ুব খানের সামরিক শাসন, তার বিরুদ্ধে, আইয়ুব খানের সরকারের পতনের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে, তারা রাজপথে নেমেছে। তো রাজপথে নেমেছে, তাদের ভিতরে যে অন্যায়ের ভিতরে যে প্রতিবাদ বা অন্যায়কে দূর করে নিজেদের যে আন্দোলন বা অধিকার আদায়ের জন্য, সেটা ওই 1952 সালে যে ভাষা আন্দোলন বা ভাষা শহীদদের যে আত্মত্যাগ, ওই সালাম, রফিক, বরকত, জব্বার, তারা তাদের কাছে কি হয়েছে? অনুপ্রেরণার উৎস। অর্থাৎ ওই সালাম, রফিক, বরকত, জব্বারই হয়তো আবার ফিরে এসেছে এই বাঙালির মাঝখানে। কি হয়েছে? 21-এর চেতনা হয়ে, তাদের বাঙালির অনুপ্রেরণা হয়ে। বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। তাহলে খেয়াল করো, বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে। অর্থাৎ 1969 সালেও ওই বরকত বুক পাচ্ছে ঘাতকের সম্মুখে। অর্থাৎ এইখানে যে 1969-এ যে সমস্ত শহীদেরা আছে, তাই না, সেই গণঅভ্যুত্থানের সময় যেমন শহীদ আসাদ, রুস্তম, মতিউর, সার্জেন্ট জহুরুল হক প্রমুখের কথা কিন্তু বলা হচ্ছে। এই প্রমুখের মুখের ভিতরে বা এদের ভিতরে যেন তিনি ওই বরকতকে দেখতে পাচ্ছেন। সালামের চোখ আজ আলোচিত ঢাকা, সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা। অর্থাৎ 1952 সালে সালামের চোখে যে চেতনা প্রকাশ পেয়েছিল, 1969 সালে সেই চেতনা যেন পূর্ব বাংলার সবার মধ্যে বিস্তার লাভ করেছে।
এই কারণে কি বলা হচ্ছে যে সালামের মুখ আজ তরুণ শ্যামল পূর্ব বাংলা, সালামের চোখ আজ আলোচিত ঢাকা। অর্থাৎ সালামের যে চেতনা, তাই না, সেই চেতনা 1969 সালে যেন পূর্ব বাংলার সবার মধ্যে বিস্তার লাভ করেছে। দেখলাম রাজপথে, দেখলাম আমরা সবাই জনসাধারণ, দেখলাম সালামের হাত থেকে নক্ষত্রের মতো ঝরে অবিরত অবিনাশী বর্ণমালা। তাহলে ভালোভাবে খেয়াল করো, কবি দেখলেন যে সবাই রাজপথে নেমেছে, আত্মত্যাগের ফলে অর্জিত প্রিয় বর্ণমালা চেতনার ফুল হয়ে নক্ষত্রের মতো ঝরে পড়ছে তাদের উপরে। অর্থাৎ এই জনগণের উপরে অবিনাশী বর্ণমালা, তাই না, এই অবিনাশী বর্ণমালা যেন চেতনার ফুল হয়ে নক্ষত্রের মতো ঝরে পড়ছে। আর বরপদ বলে গান উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চন্দ্রে হৃদয়ে ফরিদ হত্যা পায়। আর দেখো বরপদ গান উচ্চারণে কি বলছে, যে বাস্তবে যত ফুল ফোটে তা বীরের রক্ত আর সেই দুঃখিনী মায়ের চোখের জলের অবদান। তাহলে খেয়াল করো, এই যে ফুল, ফুল বলতে এখানে কি বোঝানো হচ্ছে, ভাষা, এবং ফুল বলতে কি বোঝানো হচ্ছে, অধিকার আদায়ের যে চেতনা বা অন্যায়ের কাছে মাথা নত না করার যে চেতনা। অর্থাৎ এই যে আর বরপদ বলে গাঢ় উচ্চারণে, এখনো বীরের রক্তে দুঃখিনী মাতার অশ্রু জলে ফোটে ফুল, বাস্তবের বিশাল চত্বরে হৃদয়ে ফরিদ উপত্যকায়। অর্থাৎ কি বলছে, যে ফুল অর্থাৎ অধিকার আদায়ের যে চেতনা, তাই না, সেই চেতনার জন্য বা তার জন্য আমাদের কি করতে হয়েছে, অনেক বীরের রক্ত দিতে হয়েছে, অনেক বীরের রক্ত দিয়ে, অনেক দুঃখিনী মায়ের অশ্রুর মাধ্যমে আমরা পেয়েছি আমাদের এই চেতনা, অধিকার আদায়ের চেতনা বা এই যে ভাষা বা এই ভাষার ফুল, তাই না। সেই ফুল আমাদেরই প্রাণ, শিহরিত ক্ষণে ক্ষণে আনন্দের রৌদ্রে আর দুঃখের ছায়ায়। তাহলে ভালোভাবে খেয়াল করে, সেই ফুল অর্থাৎ কি, সেই ফুল মানে কি, চেতনা। আর সেই চেতনা মানে কিসের চেতনা, অধিকার আদায়ের চেতনা, অর্থাৎ অন্যায়ের কাছে মাথা নত না করার চেতনা। অর্থাৎ এখানে কি বলছে খেয়াল করো, বাস্তবের সেই ফুল, চেতনার সেই রং, কবির মতে আমাদের সবার প্রাণে ছিল আমরা সংগ্রামী চেতনার উৎস। আমরা যে আনন্দ বেদনায় প্রতিনিয়ত সিক্ত হই, শিহরিত হই, তাতে তার অবদান অপরিসীম। তাহলে খেয়াল করো, আমরা কবিতাটার যে মূল পাঠ, এটা সংক্ষেপিত, যে মূল যে কবিতাটা ছিল সেই মূল কবিতা থেকে সংক্ষেপে কিন্তু তোমাদের পাঠে এটুকুই আছে। তাহলে আমরা কবিতাটা পড়লাম, আমরা কবিতাটিতে কি দেখতে পেলাম, যে 1969 সালের প্রেক্ষাপটে কবিতাটা লেখা। 1969 সালের গণ অভ্যুত্থান অর্থাৎ যে গণজাগরণ হয়েছিল, সেই গণজাগরণে 21-এর চেতনা কিভাবে বাঙালিকে জাগরিত করেছিল, কিভাবে বাঙালিকে উদ্বুদ্ধ করেছিল, অনুপ্রাণিত করেছিল, কবির চোখে সেটাই ধরা পড়েছে। কবির চোখে ফেব্রুয়ারি 1969 সাল, অর্থাৎ 1969 সালে যে কৃষ্ণচূড়া, সেই কৃষ্ণচূড়ার ভিতরে কবি দেখতে পেয়েছেন 1952 সালের ভাষা আন্দোলনের শহীদের রক্ত, দেখতে পেয়েছেন সেই রক্তের ভিতরে নিজেদের চেতনার রং, দেখেছেন সেই রঙে রঙিন হয়ে, সেই চেতনার রঙে উদ্বুদ্ধ হয়ে, সেই 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের চেতনার আদর্শে অনুপ্রাণিত হয়ে 1969 কেমন ভাবে গণজাগরণ হয়েছে। তো দেখো কবিতাটা আমরা পড়লাম। এবার এই যে পাঠ পরিচিতি, বই যে পাঠ পরিচিতি আছে, সেই পাঠ পরিচিতি আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। দেখো, ফেব্রুয়ারি 1969 শীর্ষক কবিতাটি কবি শামসুর রহমানের নিজ বাসভূমি কাব্যগ্রন্থ থেকে চয়ন করা হয়েছে। ফেব্রুয়ারি 1969 দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কবিতা। 1969-এ পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ববঙ্গে যে গণ আন্দোলনের সূচনা হয়েছিল, কবিতাটি সেই গণজাগরণের পটভূমিতে রচিত। জাতিগত শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে 1969-এ। প্রত্যন্ত গ্রামগঞ্জ, হাটবাজার, কলকারখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে অসংখ্য মানুষ জড়ো হয় ঢাকার রাজপথে। শামসুর রহমান বিচিত্র শ্রেণী পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনার অসাধারণ এক শিল্প ভাষ্য রচনা করেছেন এই কবিতায়। কবিতাটিতে দেশমাতৃকার প্রতি জনতার বিপুল ভালোবাসা সংবর্ধিত হয়েছে। দেশকে ভালোবেসে মানুষের আত্মদান ও
আত্মাহুতির প্রেরণাকে কবি গভীর মমতা ও শ্রদ্ধার সঙ্গে মূর্ত করে তুলেছেন। কবিতাটি 21-এর রক্তঝরা দিনগুলোতে স্বৈর শাসনের বিরুদ্ধে এদেশের সংগ্রামী মানুষের আত্মাহুতির মাহাত্ম্যে প্রগাঢ়তা লাভ করেছে। তাহলে দেখো কি বলছে, মূল যে আমরা সেটা যে এইখানে যে কবিতাটা কি হলো, যে 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের ক্রমধারায় ছাত্র সন্তোষকে কেন্দ্র করে গড়ে ওঠা আন্দোলন 1969-এর ব্যাপক গণ অভ্যুত্থানের রূপ নেয়। শহর ও গ্রামের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে অংশগ্রহণ করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত 6 দফা ও ছাত্রদের 11 দফার ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলন ছিল অপ্রতিরোধ্য। এই আন্দোলনে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখ। কবি শাসন শোষণার বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানো ও আত্মাহুতি দেওয়া বীর জনতাকে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন এই কবিতায়, তাই না? অর্থাৎ কবিতাটিতে দেশপ্রেম, গণজাগরণ ও সংগ্রামী চেতনার কিন্তু ফুটে উঠেছে, তাই না? তাহলে খেয়াল করো, এই যে কবিতাটা এটা আমরা পড়লাম, আরো একটা লাইন, গদ্য ছন্দ ও প্রবাহমান ভাষার সুষ্ঠু বিকাশে কবিতাটি বাংলা সাহিত্যের এক অনন্য সম্ভাবনা। অর্থাৎ কবিতাটি গদ্য ছন্দে লেখা। তাহলে আমরা প্রথমে কবি পরিস্থিতি সম্পর্কে জানলাম, তারপরে আমরা কবিতাটার মূল বক্তব্য সম্পর্কে জেনেছি এবং আমরা মূল পাঠ সম্পর্কে জানলাম আর বই থেকে আমরা যে মূল যে পাঠ পরিস্থিতি, সেই পাঠ পরিস্থিতিটাও আমরা পড়লাম, তাই না? তো আশা করি তোমরা কবিতাটা বুঝতে পারছো। তো এরপরও যদি কেউ কবিতাটা না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব। তো ভালো থাকো সবাই। আজকের মতো ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।